হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলের আজকে সেকেন্ড লেকচার নিয়ে আসছি তোমাদের সামনে, যেটা বিন্যাস চ্যাপ্টার থেকেই সংখ্যা গঠন সংক্রান্ত। আজকে আমরা এই সংখ্যা গঠন সংক্রান্ত এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটু বেসিক জিনিসটা আলোচনা করি। দেখো, আমি এখানে লিখে রেখেছি পুনরাবৃত্তি ঘটবে না, আর এখানে লেখা আছে কি পুনরাবৃত্তি ঘটবে। তো পুনরাবৃত্তি ঘটবে না আমরা যেই সূত্রের মাধ্যমে করব, যেটা এনপিআর, এবং পুনরাবৃত্তি ঘটবে যেটা হচ্ছে এন টু দি পাওয়ার আর। সাধারণত এনপিআর এই সূত্রটা তোমরা জানো, তারপর আমি একটু আলোচনা করি কিভাবে ভাঙতে হয়। এনপিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এর মাধ্যমে আমরা এই সূত্রটাকে ভাঙতে পারি। আর এটা তো এন টু দি পাওয়ার আর, খুব সোজা একটা বিষয়। তো যাই হোক, এবার একটু দেখো, খেয়াল করে দেখো যে আমি তিনটা অক্ষর দিয়েছি, এখানে বলছি এ বি সি তিনটি বর্ণ হতে দুটি করে নিয়ে সাজানো ব্যবস্থা। তো সাজানো ব্যবস্থা কি হবে? এ বি, বি এ, বি সি, সি বি, এ সি, সি এ, এই ছয়ের ওপর কি আর সাজানো যাবে? যাবে না। তাহলে আমরা কত পাইছি এখানে? 6কে ভেঙেছি দেখো 3 ইন্টু 2। মজার বিষয় হচ্ছে যে তিনটা অক্ষর থেকে তোমাকে কয়টা অক্ষর নিতে বলছে? দুইটা অক্ষর। তিনটা অক্ষর থেকে দুইটা অক্ষর ঠিক 3 দ্বারা স্টার্ট করবো এবং পরের ঘরে যেয়ে শেষ করব। কারণ কত বলছে? তিনটা অক্ষর থেকে স্টার্ট করে 2 পর্যন্ত, অর্থাৎ আমাদের 2 যেহেতু নিতে বলছে, তার মানে 3-এর পরের অঙ্কটা কত? 2, এটা দ্বারা আমরা শেষ করব, অর্থাৎ 2টা নিব। ঠিক একইভাবে দেখো, এ বি সি ডি চারটি বর্ণ হতে দুটি করে নিয়ে যদি আমরা সাজাই, তাহলে আসবে কি? এ বি, বি এ, এ সি, সি এ, এ ডি, এভাবে যদি আমি সাজাইতে থাকি আসছে কত? 12। 12কে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 3। কি বললাম? তিনটা দ্বারা স্টার্ট করছি, পরের ঘরে যে শেষ করব, তার মানে চারটা দ্বারা স্টার্ট করছি, পরের ঘরে যে শেষ করব, তার মানে কয়টা বর্ণ নিতে বলছিল? এখানে 2টা করে। তাহলে দেখো 2 ঘর নিয়েছি। এটাকেও আমরা কিভাবে লিখতে পারি? এখানে লিখতে পারি 4p, কয়টা করে নিতে বলছে? 2। তাহলে দেখো আমরা এই সূত্রটাকে ভাঙাইলাম 4p2, কত আসে একটু খেয়াল করে দেখো। 4p2 ইজ ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4কে ভাঙাইলে 4, 3, 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দিলে 3 4 এ 12। তার মানে আমাদের সাজানো ব্যবস্থা ঠিক আছে। তাহলে কত পাচ্ছি আমি? এখানে 12, উত্তর 12 আছে। তাহলে এখন আসো, এখানে আমি বললাম যে এটা হলো পুনরাবৃত্তি ঘটবে না। কি বললাম? পুনরাবৃত্তি ঘটবে না। ঠিক এইভাবে তাহলে সাজাইলে যে রেজাল্টটা আসে সেটা আমরা দেখতে পাই। তাহলে এবার আসো, যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কি হবে? পুনরাবৃত্তি যখন ঘটবে একটু খেয়াল করে দেখো, আমরা ঠিক আগে পুনরাবৃত্তি ঘটবে না তখন সাজিয়ে কত মান পাইছিলাম? 6। সেটা থাকবে, সাথে যোগ হবে কি? পুনরাবৃত্তি ঘটবে মানে এ ডাবল, বি ডাবল, সি ডাবল, এরা পুনরাবৃত্তি ঘটতেই পারে। তাহলে টোটাল সাজানো ব্যবস্থা আসলো কত? 6 আর 3 এ 9। তার মানে সাজানো ব্যবস্থা 9। 9কে আমরা কি এন টু দি পাওয়ার আর, কয়টা থেকে? 3টার মধ্যে 2টা করে নিয়ে, তার মানে 3 টু দি পাওয়ার 2 আমরা সাজিয়ে ফেলেছি। ঠিক একইভাবে একটু খেয়াল করো আবারও পরেরটাতেও, এটাতেও কি বলছি? পুনরাবৃত্তি ঘটবে। এখানে কয়টা করে নিতে বলছে? 4টার মধ্যে থেকে 2টা করে নিতে বলছে। তাহলে এদিকেও আমাদের সাজানো ব্যবস্থায় আমরা কত পাইছি? 12। এর সাথে কত অ্যাড হবে? এ এ, বি বি, সি সি, ডি ডি ইজ ইকুয়াল টু, তাহলে কত? 12 আর 4 এ 16, তার মানে 4 স্কোয়ার। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের নিতে বলছিল কয়টা করে? 4টা, 2টা করে। 4টার মধ্যে থেকে 2টা করে। তাহলে আমরা ঠিক তাই করছি, এন টু দি পাওয়ার আর, দ্যাট মিনস 4-এর উপর স্কোয়ার দিলে আমরা কত? 4 4 এ 16 পাচ্ছি। তাহলে যদি পুনরাবৃত্তি যখন ঘটবে না তখন হবে এইভাবে, আর যদি পুনরাবৃত্তি ঘটে তখন হবে এইভাবে। দুইটা সিম্পল জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে অসংখ্য অঙ্ক আমরা এর মধ্যে দিয়ে করতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা 2টা সূত্র নিয়ে এখানে আলোচনা করলাম। সেই সূত্রটা হচ্ছে কি? এখানে হচ্ছে সূত্র ছিল NPR, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেখানে শর্ত হচ্ছে, শর্ত কি? শর্ত হচ্ছে n গ্রেটার দেন ইকুয়াল আর হতে হবে। তার মানে n আর আর সমান হতে পারে, অথবা n বড় হবে, কিন্তু কখনোই কি হতে পারবে না? আর বড় হতে পারবে না। 2 হচ্ছে n আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হতে হবে। আচ্ছা, এটা হবে।
এবার আসো এন টু দি পাওয়ার আর, এই সূত্রে কি হচ্ছে এন টু দি পাওয়ার আর। এই সূত্রে দেখো, এই সূত্রে আমরা বলেই দিয়েছি যে কি ঘটবে, এন টু দি পাওয়ার আর এ পুনরাবৃত্তি ঘটবে। সুতরাং আমার এন আর আর নিয়ে কোনো প্রবলেম নেই, বাট একটা প্রবলেম থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে এখানে আমরা এনটা চিনব কিভাবে, এনটাকে চিনব কিভাবে। তাহলে একটু খেয়াল করো, আমরা লিখি এন টু দি পাওয়ার আর সূত্রে এন চিনার উপায়। এন চিনার উপায় কি, যে একই সময়ে একাধিক জিনিস গ্রহণ করতে পারে, যে একই সময়ে একাধিক জিনিস গ্রহণ করতে পারে তাকে আমরা কি বলবো, এন। আর বাকি যেটা থাকবে সেটা হবে আর। কেমন, একটা উদাহরণ বলি, দেখো আমাদের হাতের 5টা আঙ্গুল, আমাদের যদি এখন বলি যে এই 5টা আঙ্গুলে আমি 10টা আংটি দিব, একটা আঙ্গুলে 2টা করে দিতে পারি, বা একটা আঙ্গুলে আমি 3টাও দিতে পারি। বাট যদি চিন্তা করো যে আমি কি করব, যে এখানে একটু চিন্তা করো যে আমি যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ একটা আঙ্গুল তোমার কি করতে পারবে, 2টা আংটি গ্রহণ করতে পারছে। তার মানে একই সময় এখানে বলা হচ্ছে কি, যে এন টু দি পাওয়ার আর সূত্রে এন চিনার উপায়, যে একই সময় একাধিক জিনিস গ্রহণ করতে পারে তাকে কি বলা হচ্ছে, এন। এখানে আরেকটা জিনিস আছে, এটাকে 1 নম্বর বলতে পারো। 2 নম্বর, এন বড় না আর বড় সেটা মুখ্য নয়। যে কেউ বড় হতে পারে, এন বড় না আর বড় এটা মুখ্য বিষয় নয়, সুতরাং এখানে যে কেউ বড় হতে পারে। তাহলে ভিউয়ার্স, আমরা এখানে 2টা সূত্রের একটু বেসিক জিনিসগুলো দেখলাম, যেটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে না এরকম সূত্রে কি বললাম, এন পি আর। আর যখন পুনরাবৃত্তি ঘটবে তখন বলা হচ্ছে কি, এন টু দি পাওয়ার আর, যেখানে আমরা সাজানো ব্যবস্থাগুলো দেখছি যে কিভাবে সাজাইতে হবে। তো ভিউয়ার্স, এটা নিয়ে আমরা এরপরে দেখো যে এই সংখ্যা গঠন সম্পর্কে আরও কিছু প্রবলেম আলোচনা করব, যাতে করে তোমাদের জিনিসটা আরও ইজি হয়ে যায়। তো আসো ভিউয়ার্স, কি করা যায় দেখা যাক। তার আগে আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, কারণ যেহেতু বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টার পড়ছে, আমরা যদি বিন্যাসের মূলনীতি না মাথায় রাখতে পারি তাহলে কি হবে, অঙ্কগুলো করা একটু কঠিন হয়ে যাবে। তো মূলনীতি বিষয়টা কীরকম, মনে করো তুমি রাজশাহী হতে ঢাকা যাবা, তোমাকে স্থলপথে পথ সংখ্যা দেওয়া আছে 3টা, মনে করো এ। তুমি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য মনে করো এখানে একটা পথ দেওয়া আছে এ, একটা দেওয়া আছে বি, একটা দেওয়া আছে সি। আবার ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য তোমাকে পথ দেওয়া আছে 2টা, এটা মনে করো ই আর এটা হচ্ছে এফ। রাজশাহী থেকে ঢাকা যাবা, পথ কয়টা, 3টা। ঢাকা থেকে চিটাগাং যাওয়া, পথ কয়টা, 2টা। তাহলে কথা হচ্ছে যে আমরা রাজশাহী থেকে চিটাগাং যাওয়ার জন্য কয়টা পথ অবলম্বন করব, কথা হচ্ছে এটা। এখন তোমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারো অনেকে 3 আর 2 5টা পথ অবলম্বন করব, কিন্তু আসলে কি তাই, একটু খেয়াল করো। আমি রাজশাহী থেকে ঢাকা যাব কোন পথ ধরে, এ পথ ধরে। এ পথ দিয়ে আমি এখান থেকে ঢাকা থেকে চিটাগাং ই পথ দিয়েও যেতে পারি, আবার ঢাকা থেকে চিটাগাং আমি এফ পথ দিয়েও যেতে পারি। তার মানে এখানে পাইলাম একটা পথ, এদিকে কয়টা পথ পাচ্ছি, 2টা পথ। একইভাবে যদি আমি বি পথে যাই রাজশাহী হতে ঢাকাতে, বি পথের জন্য এখানেও ই পথ এবং এফ পথ দিয়ে 2টা পথে আমরা চিটাগাং যেতে পারছি। ঠিক একইভাবে সি পথ অবলম্বন করলেও আমরা ঢাকা থেকে ই এবং এফ পথে চিটাগাংয়ের 2টা পথে যেতে পারছি। তাহলে মজার বিষয় হচ্ছে যে আমি যদি রাজশাহী থেকে চিটাগাং যাই তাহলে এদিকে পথ হচ্ছে 3টি এবং এদিকে পথ হচ্ছে 2টি, অর্থাৎ রেজাল্ট আসবে কত, 3 × 6 অর্থাৎ গুণ। তাহলে গুণ কেন হলো একটু খেয়াল করে দেখো, রাজশাহী থেকে চিটাগাং যাওয়ার জন্য মাঝখানে তোমাকে কি করতে হচ্ছে, ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে। যদি তুমি ঢাকার উপর নির্ভর না করতে একবারে চলে যেতা তাহলে বিষয়টা ছিল অন্যরকম। কিন্তু আমি যেহেতু একটা বিষয় যে রাজশাহী থেকে চিটাগাং যাওয়ার জন্য মাঝখানে আমাকে একটা কি করতে হচ্ছে, একটা
জায়গার উপর নির্ভর করতে হচ্ছে, সুতরাং সেটা কি হবে, গুণ হবে। কিন্তু দেখো যদি তোমাকে বলা হতো রাজশাহী থেকে চিটাগাঙে তুমি বাই ইয়ারে চলে যাও, কি করলা, বাই ইয়ার, রাজশাহী থেকে চিটাগাঙে তুমি বাই ইয়ারে চলে গেলা, তাহলে কি হতো, এখান থেকে এখানে যাওয়ার জন্য পথ হতো একটাই, কারো উপর কি নির্ভর করতে হচ্ছিল না। তাহলে এখন রাজশাহী থেকে চিটাগাঙে গেলা তুমি, পথ হলো বাই ইয়ার একটা, আর এদিক দিয়ে গেল অর্থাৎ নির্ভরশীল যখন ছিল তখন পথ হইল কয়টা, 6টা। তো যদি তোমাকে বলা হয় রাজশাহী থেকে চিটাগাঙে তুমি কত উপায়ে যেতে পারবা, তাহলে দেখো সেটা স্থল এবং আকাশপথ দুইটা পথ মিলে টোটালি তুমি পাচ্ছ কি, এখানে 3 দুগুণ 6 এবং ওইদিকে 1, তাহলে টোটাল হচ্ছে কয়টা পথে যেতে পারছো, 7টা পথে যেতে পারছো। কিন্তু যদি শুধু তোমাকে স্থল পথে বলতো এবং পথগুলো এইভাবে বলে দিত যে রাজশাহী থেকে ঢাকাতে তুমি 3টা পথ দিয়ে অবলম্বন করছো এবং ঢাকা থেকে চিটাগাঙে তুমি 2টা পথ অবলম্বন করছো, তাহলে তার জন্য তুমি টোটালে কত পাচ্ছ, 6, অর্থাৎ 3 দুগুণ 6। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যে মাঝে যদি কোনো আমার কি নির্ভরশীল ঘটনা থাকে তাহলে হবে ইনটু, আর যদি আমি সরাসরি যেতে পারি তাহলে কখনোই ইনটু হবে না। বিষয়টা হচ্ছে এই। তো ধন্যবাদ, এটাই আমাদের বিন্যাসের মূলনীতি। এই নীতিটা ধরেই আমরা বিভিন্ন অঙ্কগুলো করব ভিউয়ার্স। দেখা যাক ওকে, এবার আমরা অঙ্কগুলো নিয়ে আসি। তো দেখা যাক অঙ্কগুলো কীরকম। ফর এক্সাম্পল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সংখ্যাগুলো ব্যবহার করে সংখ্যাগুলো প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে কতগুলো সংখ্যা গঠন করা যায়, অথবা একাধিকবার ব্যবহার করে কতগুলো সংখ্যা গঠন করা যায়। একটু খেয়াল করো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সংখ্যাগুলো প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে কতগুলো সংখ্যা গঠন করা যায়, একাধিকবার ব্যবহার করে কতগুলো সংখ্যা গঠন করা যায়, যেখানে 1 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, 2 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু বিজোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়। 3 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়। 4 5 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়। 5000 এর চেয়ে বড় কিন্তু 8000 এর চেয়ে
ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। খেয়াল করো, তাহলে এখানে আমরা 5টা প্রশ্ন নিয়েছি, কিন্তু দেখো 5টা প্রশ্নে 10টা অ্যান্সার হবে আর কি। যে এখানে বলছি 0 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যাগুলো প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে, আবার বলছি অথবা একাধিকবার ব্যবহার করে। যে ক্ষেত্রে কি বলা হচ্ছে, 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, অথবা 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু বেজোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়, 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়, 5 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়, 5000-এর চেয়ে বড় কিন্তু 18,000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে একটু খেয়াল করো সবাই, যে এখানে আমার কয়টা প্রশ্ন, 5টা প্রশ্ন, বাট এখানে আমরা কি ব্যবহার করছি, একবার হলো প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে, আরেকবার বলছি একাধিকবার ব্যবহার করে। তাহলে দেখা যাক একবার ব্যবহার করে রেজাল্ট কি আসে আর একাধিকবার ব্যবহার করে রেজাল্ট কি আসে। তো বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা তুলে নাও, এবার আমরা সলভ দিব। তাহলে দেখো আমরা একটু বক্স করে ফেলি, NPR আর এদিকে হচ্ছে কি n⁴r। খেয়াল করো, এটা হলো একবার ব্যবহার করে, এটা একাধিকবার ব্যবহার করে। তাহলে দেখা যাক, আসো 1 নম্বর সলিউশনে আসি। 1 নম্বর প্রশ্নটা কি ছিল, যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে 5টা কি করে ফেলি, বক্স, আমরা বক্স পদ্ধতিতেই করব। 2 3 4 5। খেয়াল করো সংখ্যা কি ছিল, আমার অঙ্কগুলো ছিল 0 1 2 3 4 5 6 7 8 9। এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, যেখানে একবার ব্যবহার করা যাবে। তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমি বলি যে 5 অঙ্ক বিশিষ্ট বা শুরুতে কি আমরা 0 নিতে পারবো, তাহলে পারবো না। তাহলে এখানে আমার শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে শূন্য বাদে বাকি কয়টা অঙ্ক থাকছে, 9টা অঙ্ক। 9টার মধ্যে আমরা কি করব, প্রথম ঘরটা পূরণ করার জন্য কয়টা লাগবে, 9টার মধ্যে একটা, তাহলে এখানে হচ্ছে কি 9p1। বাকি কয়টা ঘর থাকলো, 4টা ঘর। তাহলে একটু খেয়াল করো, 4টা ঘর পূরণ করার জন্য আমাদের হাতে কয়টা অঙ্ক আছে, এখানে আমি এখানে শূন্য বাদ দিয়ে দিয়েছি এবং একটা অঙ্ক নিয়ে ফেলেছি, তাহলে একটা অঙ্ক চলে গেল। এবার শূন্য সহ এদিকে কয়টা অঙ্ক থাকছে, একটা যদি যায় তাহলে আরও থাকলো 9টা। তাহলে 9টার মধ্যে এবার কয়টা নিব আমরা, 4টা। তাহলে এখানে আসো, তাহলে এটা হচ্ছে 9p4। তাহলে আমরা 9p1 আর এদিকে কয়টা পাচ্ছি, 9p4। তাহলে অতএব মোট উপায় কত আসছে, মোট উপায় 9p1 × 9p4। তোমরা এটা অ্যান্সার করে নিও, তোমরা অ্যান্সার পারবা, ক্যালকুলেটর চাপলে চলে আসবে। তাহলে এটা আমরা একবার ব্যবহার করে পাইলাম। এবার আসো এদিকে একাধিকবার ব্যবহার করে কি হবে, এদিকেও নাও 5টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা ঘর নিলাম। এখানেও শূন্য বাদ, তাহলে এখানে শূন্য বাদ দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করো n⁴r। তাহলে আমি এখানে কয়টা ঘর আছে, একটা ঘর পূরণ করব কয়টা সংখ্যার দ্বারা, যে কোনো 9টা সংখ্যার মধ্যে যে কোনো একটার দ্বারা। তার মানে কি 9⁴1। বাকি থাকলো কয়টা ঘর, 4টা ঘর। 4টা ঘরের জন্য দেখো শূন্য সহ, যেহেতু এখানে কি হতে পারবে, রিপিট হতে পারবে, তাহলে এখানে কি রেজাল্ট আসবে, শূন্য সহ সকল মান, তার মানে 10টাই আসতে পারছে, তার মানে 10⁴। তাহলে এখানেও কি হচ্ছে, অতএব মোট উপায় কি দাঁড়াইল, 9⁴1 × 10⁴4। কি বুঝতে পারছো বন্ধুরা? তাহলে এখানে কি আসছে, আমি বললাম শূন্য বাদ দিয়ে একটা ঘর, প্রথম ঘর পূরণ করার জন্য 9টা সংখ্যা, তাহলে 9টার মধ্যে যে কোনো একটা, তাহলে 9p1। আর এখানে আমার 4টা ঘর আছে, সংখ্যা আছে কয়টা, যেহেতু এখানে চলে গেছে একটা এবং শূন্য হাতে ছিল সেটা এদিকে চলে আসে, তাহলে টোটাল 9টা। 9টার মধ্যে কয়টা পাচ্ছ, 4টা।
ইন্টু করো চলে আসবে। একইভাবে একাধিকবার ব্যবহার করে এখানে কি পাচ্ছ শূন্য বাদ, শূন্য বাদ দিলে হাতে আছে কয়টা 9টা, তাহলে 9টার মধ্যে যে কোনো একটা ইউজ হবে, তাহলে 9 টু দি পাওয়ার 1 ইন্টু এখানে কি হচ্ছে 10 টু দি পাওয়ার 4, বিকজ 10টা সংখ্যা থেকে আমি কয়টার এখানে কয়টা ঘর আছে 4টা ঘর পূরণ করব, তাহলে কি হচ্ছে 10 টু দি পাওয়ার 4, বিকজ সবাই একাধিকবার ইউজ হতে পারবে, কাজ হচ্ছে এটাই। আচ্ছা এবার আসো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? 2 নম্বর বলছিল যে 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু বেজোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়। 5 অঙ্ক বিশিষ্ট বাট বেজোড়। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে আগে একটু বক্স নিয়ে ফেলি। 1 2 3 4 5, খেয়াল করো। এবার বলছে 5 অঙ্ক বিশিষ্ট বাট বেজোড়, তাহলে বেজোড় কে কে আছে 1 3 5 7 9, 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা 5টা। তাহলে এখানে একটু যাই, এখানে কার কার ইউজ হবে 1 3 5 7 আর 9, এর মধ্যে কয়টা নিব বন্ধুরা আমরা এখানে নিব একটি, তাহলে কত হবে রেজাল্ট 5p1। এখানে কি শূন্য চলবে না, তাহলে এখানেও শূন্য বাদ, তাহলে শূন্যকে বাদ দিয়ে দিলাম। তাহলে যদি এখানে শূন্য বাদ দেই, এখানে একটা নিয়েছি শূন্য বাদ, 2টা বাদ, তাহলে টোটাল আর থাকলো কয়টা 8টি, 8টির মধ্যে কয়টা নিব একটি, তাহলে 8p1। বাকি কয়টা ঘর আছে, বাকি ঘর থাকলো 3টা। এবার একটু খেয়াল করো, এখানে একটা চলে গেছে, এখানে একটা চলে গেছে, তাহলে 2টা চলে গেছে, তাহলে টোটাল আর কয়টা আছে শূন্য সহ আরও 8টি আছে, 8টির মধ্যে কয়টা লাগবে 3টি, তাহলে আমরা এখানে পূরণ করব কত উপায় 8p3, তাহলে এখানে কি দাঁড়াইলো মোট উপায়, তাহলে মোট উপায় ইজ ইকুয়াল টু 8p1 ইন্টু 8p3 ইন্টু 5p1। দেখো তাহলে এটা কি এটা কি ছিল, যেটা ছিল একবার ব্যবহার করে। আরেকবার একটু রিপিট করি, দেখো যে আমাদের বলছিল যে 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু বেজোড়, তাহলে বেজোড় হতে হলে কি হতে হবে, অবশ্যই লাস্টের ঘরটা বেজোড় হতে হবে, তাহলে 1 3 5 7 9 এর যে কোনো একটা ইউজ হবে, যেহেতু 5টার মধ্যে একটা নিলাম এবং সামনে যেহেতু আমার শূন্য ইউজ করা যাবে না, সুতরাং আমি তাহলে কয়টা পাচ্ছি শূন্য বাদ দিয়েছি এবং এখানে একটা চলে গেছে, হাতে আছে 8টা, টোটাল 10টা, তাহলে 8টার মধ্যে নিব কয়টা একটা, তাহলে 8p1। এখন আছে বাকি ঘর 3টা মাঝখানে, তাহলে এইদিকেও চলে গেল এইদিকেও চলে গেল, 1 আর 1 2, হাতে থাকলো কয়টা 8টি, 8টির মধ্যে ঘর আছে কয়টা 3টা, তাহলে 8p3 উপায় আমরা পূরণ করে ফেলতে পারি। গুড। এবার আসো যদি এটাকে আমরা একাধিকবার ইউজ করি তাহলে কি হবে, এখানে আসো 1 2 3 4 5, এখানে একটু খেয়াল করো, যেখানে যেরকম আমার ছিল 1 3 5 7 9, তাহলে 1 3 5 7 9 এর মধ্যে আমরা কি করব, যে কোনো একটা দ্বারা এই ঘর এর শেষ ঘরটা পূরণ করব। এখানেও একটু খেয়াল করো 1 3 5 7 9, তাহলে এটাকে পূরণ করার উপায় কি 5 টু দি পাওয়ার 1, তাহলে আমরা 5 টু দি পাওয়ার 1 দ্বারা পূরণ করে ফেললাম। প্রথম ঘরটা কি হতে পারবে না শূন্য বাদ, তাহলে শূন্যকে বাদ দিয়ে দিলাম, তাহলে শূন্যকে বাদ দিলে আমার ওখানে গেছে কয়টা একটা, ওখানে একটা চলে গেছে, বাট এটা যেহেতু রিপিট করা যাবে তাহলে একটু খেয়াল করে দেখো, শূন্য বাদ দিল হাতে থাকে কয়টা আমার অঙ্ক 9টা, তাহলে 9টা অঙ্ককে পূরণ করব একটার ঘরের জন্য, তাহলে কি হবে 9 টু দি পাওয়ার 1। এইদিকে কয়টা ঘর আছে 3টা ঘর আছে, যেহেতু এটা রিপিটেড তাহলে কি হবে, যেহেতু রিপিটেড তাহলে কি হবে 10টাই সংখ্যা ইউজ করতে পারবো 10 টু দি পাওয়ার 3, তাহলে ওইটার মোট উপায় কি আসলো, তাহলে মোট উপায় এই তো। তাহলে আমরা 1 এবং 2 অঙ্ককে কমপ্লিট করলাম, ঠিক একইভাবে 3 4 5 আমরা কমপ্লিট করব। বন্ধুরা তোমরা এটা তুলে নিতে পারো, দেখো। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে এবার একটু দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলছিল। 3 নম্বর প্রশ্ন বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় কতগুলো সংখ্যা গঠন করা যায়। যেহেতু জোড় তাহলে একটু খেয়াল করো যে এর পার্ট হবে 2টা, ফার্স্ট পার্ট হবে 2টা, কারণ জোড় অঙ্ক, তাহলে 2 4 6 8, লাস্ট অঙ্ক যদি 2 4 6 8 এর যে কোনো একটা হয় তাহলে জোড় হবে,
আবার যদি শূন্য হয় তাহলেও সেটা জোড় হয়। তো আমরা প্রথমে 2 4 6 8 এর জন্য আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করব। 2 4 6 8 একটু খেয়াল করো, তাহলে এখানে কি কি পাচ্ছি? 2 4 6 8 2 4 6 8 দ্বারা পূরণ করব কোন ঘর? লাস্ট ঘরটা। তাহলে কিভাবে পূরণ করব? 4p1, চারটার মধ্যে যে কোনো একটা নিয়ে নিলাম। প্রথমটা কি হবে? শূন্যবাদ। তাহলে যেহেতু শূন্যবাদ এবং এখানে একটা নিয়ে ফেলেছো, তাহলে টোটাল হাতে কয়টা আছে? আর হাতে আছে 8টি। 8টির মধ্যে কয়টি নিব? একটি। তাহলে একটু খেয়াল করো, 8p1। আচ্ছা, তাহলে এখানে একটা চলে গেল, এখানে একটা চলে গেল। এবার মাঝের এই তিনটা ঘরের জন্য তাহলে আর কয়টা আছে? একটু খেয়াল করো তো। তাহলে মাঝের এই ঘরের জন্য এখানে একটা গেলে আগের মতো 8টা, মানে দুইটা চলে গেলে 8টি থাকে, তাহলে 8p3। আচ্ছা, এবার আসো সেকেন্ড পার্ট। একইভাবে একটা ঘর, 2 3 4 5, 5টা ঘর নিলাম। এবার লাস্ট ঘরে কি হবে? শূন্য। শূন্য ফিক্সড, শূন্য স্থির বা ফিক্সড। তাহলে শূন্যকে স্থির করে দিলাম। তাহলে শূন্যবাদ, শূন্য চলে গেছে। তাহলে সামনে এবার কি হয়েছে? এই ঘরে তার শূন্য নিয়ে কোনো টেনশন নাই। তাহলে সামনে কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। তাহলে সামনে 4টা ঘর পূরণ করার উপায়, এই 4টা ঘর পূরণ করার উপায় কি? 9p4, 9p4। তাহলে অতএব মোট উপায় কত? 8p1 ইন্টু 8p3 ইন্টু 4p1 যোগ 9p4। খেয়াল করো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে আলাদা পার্ট হলে কি হবে? যোগ। তখন বলেই দিলাম যে এটা হচ্ছে, যদি আমার কেউ কারো ওপর কি হতো? নির্ভরশীল হতো, তাহলে হতো ইনটু। আর যখন নির্ভরশীল হবে না তখন সেটা হয়ে যাবে যোগ। কাজ হচ্ছে এটা। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমরা, প্রশ্ন নম্বর এটা ছিল 3। একইভাবে 3 নম্বর প্রশ্ন, যদি একাধিকবার ইউজ করা যায় তাহলে একটু খেয়াল করে দেখো। এখানে একাধিকবার, এটা খুব মজার এবং সোজা। 1 2 3 4 5। খেয়াল করো কয়টা ঘর? 5টা। তাহলে আমরা এখানে 5টা ঘর পূরণ করব, বাট এটা হতে হবে কি বলেছিল? জোড় অঙ্ক হতে হবে। তাহলে জোড় অঙ্ক হইতে গেলে এখন কি শূন্য সহ 2 4 6 8 টোটালে কয়টা আছে? 0 2 4 6 8, টোটাল 5টা। 5টার মধ্যে এখানে নিব কয়টা? একটা। তাহলে 5 টু দি পাওয়ার 1। তাহলে 5 টু দি পাওয়ার কি নিয়ে নিলাম আমরা? 1 নিয়ে নিলাম। প্রথমটা কি হবে না? আবারও এখানে শূন্য তো বাদ, শূন্য বাদ। তাহলে শূন্য বাদ দিলে প্রথম ঘর পূরণ করার জন্য কয়টা আছে? টোটাল 9টা আছে, তাই না? তাহলে 9 টু দি পাওয়ার 1। বাকি মিডিলে কয়টা ঘর থাকলো? মিডিলে ঘর আছে 3টা। তাহলে 3টা ঘর পূরণ করব আমরা কয়টা দিয়ে? 3টা ঘর পূরণ করব বাকি 10টা অঙ্ক দিয়ে। তাহলে 10 টু দি পাওয়ার 3। তাহলে এটার উপায় কি? অতএব মোট উপায় 9 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 1। দেখো, তাহলে আমাদের 3টা অঙ্ক হয়ে গেছে। তাহলে 3টা অঙ্ক মানে আমরা অলরেডি 6টা অঙ্কের কি করে ফেলেছি? সলভ করে ফেলেছি। তাহলে একবার ব্যবহার করলে কি হয় আর একাধিকবার ব্যবহার করলে কি হয়, আমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। দেখো, এটা যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো আরও সুন্দরভাবেই কমপ্লিট করতে পারবা। তো আসো এবার 4 নম্বর প্রশ্ন ছিল আমাদের কি? 4 নম্বর প্রশ্ন ছিল 5 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য। 5 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি হবে একটু খেয়াল করো। 4 নম্বর অঙ্ক খেয়াল করো, এখানেও 5টা ঘর। কয়টা ঘর? 5টা। তাহলে এখানে বলছে 5 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য কি করা যায়? কয়টি সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো। 5 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য হতে হলে ভিউয়ার্স লাস্টের অঙ্কটা অবশ্যই 5 এবং 0 হতে হবে। তাহলে কি হতে হবে? 5 এবং 0। আমরা প্রথমে 5কে এখানে স্থির করে দিলাম। 5কে কি করলাম? ফিক্সড। মনে করো 5কে এখানে ফিক্সড করে দিলাম। তাহলে 5 যদি ফিক্সড হয়ে যায়, হাতে আর অঙ্ক থাকলো কত? 0 সহ 9টি। তাহলে 0 সহ 9টি অঙ্কের মধ্যে যেহেতু 0 শুরুতে হবে না, কি হবে না? 0 বাদ। তাহলে যেহেতু 0 বাদ, হাতে থাকলো কয়টা অঙ্ক? 8টা। তাহলে 8টার মধ্যে কি করব? 8p1 উপায়ে প্রথম অঙ্কটা পূরণ করতে পারছি আমরা।
এবার বাকি থাকলো কয়টা? এই তিনটা। তাহলে এই তিনটা পূরণ করার উপায় কি? এখানে আমার একটা চলে গেছে, কয়টা চলে গেছে? এখানে একটা, এখানে 5কে ফিক্সড করে ফেলেছে, এখানে এক চলে গেছে, তাহলে দুইটা অলরেডি শেষ। মাঝে যেহেতু শূন্য বসানো যাবে, তাহলে হাতে আছে আমাদের কয়টি? 8টি অঙ্ক। 8টি অঙ্ক দ্বারা 3টি জায়গা পূরণ করব, তাহলে কি উপায়? 8p3। আচ্ছা, এবার আসো একইভাবে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি হবে? 1 2 3 4 5। এখানে আসো, এখানে কে স্থির? 0 ফিক্সড, 0কে আমরা ফিক্সড করে দিলাম। তাহলে 0 যেহেতু ফিক্সড, 0 চলে গেছে ওখানে, তাহলে সামনে আর কয়টা ঘর আছে? সামনে আমার 4টা ঘর আছে। 4টা ঘরের জন্য আমার হাতে আছে 9টি অঙ্ক, তাহলে কত উপায় পূরণ করতে পারবো? 9p4। তাহলে অতএব মোট উপায়, মোট উপায় কি দাঁড়াচ্ছে? 8p1 ইন্টু 8p3 যোগ 9p4। দেখো, তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করে রেজাল্ট নিয়ে চলে আসবে। তাহলে আমার 4 নম্বর অঙ্কটাও হয়ে গেছে একবার ব্যবহার করে। 4 নম্বর অঙ্ক আরেকবার রিপিট করছি, যে 5 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো, সেটা বলা হয়েছিল। তাহলে এটা একবার ব্যবহার করে আমরা গেলাম। ভিউয়ার্স, এবার আমরা 4 নম্বর অঙ্ক একাধিকবার ব্যবহার করে যাব। তাহলে একটু খেয়াল করো, 1 2 3 4 এবং 5। তাহলে একটু খেয়াল করো, যেহেতু 5 দ্বারা বিভাজ্য 0 এবং 5 এই দুটো আমার শেষের ঘরে বসবে, তাহলে যেহেতু দুইজন 0 আর কত আছে 5, এদেরকে আমার যে কোনো একটাকে এই ঘরে নিতে হবে। তাহলে রেজাল্ট কি আসছে? 2 টু দি পাওয়ার 1, যে কোনো একটি নিলাম। প্রথম ঘরটা কি করা যাবে না? শূন্য নেওয়া যাবে না, তাহলে শূন্য বাদ। যেহেতু শূন্য বাদ, তাহলে হাতে আছে 9টি, তাহলে 9 টু দি পাওয়ার 1। মাঝখানে আর 3টা ঘর আছে, 3টা ঘর পূরণের উপায় কি? 10 টু দি পাওয়ার 3। তাহলে অতএব মোট উপায় কি? 9 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 1। এই উপায় তুমি কমপ্লিট করতে পারছো, কাজ হচ্ছে এটাই। আচ্ছা, লাস্ট ওয়ান। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটাও কমপ্লিট করে ফেলেছি। আমরা দেখলাম একবার ব্যবহার করলে কি হয় আর একাধিকবার ব্যবহার করলে কি হয়। ভিউয়ার্স, তোমরা খুব সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবা, যাতে যে অঙ্কে আসুক সেটাই আমরা পারি। কি বলো, পারবো তো? ইয়েস। তো দেখো 5 নম্বর অঙ্কে কি বলছে আমাদের, একটু আমরা 5 নম্বর অঙ্কটা নিয়ে চিন্তা করি। 5 নম্বর অঙ্কটা বলছিল যে আমার 5000 অপেক্ষা, কি বলেছিল? 5000-এর চেয়ে বড় কিন্তু 8000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে 5000 এবং 8000, একটু খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে 5000, কত? 5000 এবং 8000, দুইটা অঙ্কই আমার কয় অঙ্কের? 4 অঙ্কের, সুতরাং 4টা বক্স নিতে হবে। তাহলে আমরা 5 নম্বর অঙ্কের জন্য বক্স নিব কয়টা? 4টি। তাহলে 1 2 3 4, 4টা বক্স নিলাম। এখানে আমাকে বলেছে 5000 অপেক্ষা বৃহত্তর, তাহলে প্রথম অঙ্কটা কি কি দ্বারা পূরণ হবে একটু খেয়াল করো। 5 দ্বারা স্টার্ট হতে পারে, 6 দ্বারা স্টার্ট হতে পারে, 7 দ্বারা স্টার্ট হতে পারে। 5 6 7 দ্বারা স্টার্ট হতে পারে, বাট যদি 8 দ্বারা স্টার্ট হয় তাহলে 8কে ওভারটেক করবে, তাহলে সেটা নেওয়া যাবে না। তাহলে এখানে আমার প্রথম অঙ্কটা পূরণ করার উপায় কি? 5 6 এবং 7, তিনটার যে কোনো একটা নিব। তাহলে এখানে লিখবো কি? 3p1। আচ্ছা, খেয়াল করো, তাহলে 5 6 7-এর যে কোনো একটা নিয়ে ফেলেছো, তাহলে এখানে একটা নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের বাকি থাকলো কয়টি ঘর? 3টি ঘর। 3টা ঘরের জন্য সংখ্যা আছে কয়টা? একটা গেলে 9টা, তাহলে 9p3। তাহলে এটা খুব সোজা। তাহলে অতএব মোট উপায়, তাহলে মোট উপায় কি দাঁড়াইলো? মোট উপায় 3p1 ইন্টু 9p3। রেজাল্ট বের করে ফেলো। ওকে, এবার আসো লাস্ট 5। এটার জন্য আমরা 4টা ঘর নিব। বাট একটু কি হচ্ছে একটু খেয়াল করো, এটাতে একটু পেঁচ আছে, পেঁচটাকে একটু আমাদের খুলে দিতে হবে, হচ্ছে বিষয়। অঙ্কের পেঁচ নাকি? আচ্ছা, তো দেখো এখানে আমরা একাধিকবার ব্যবহার করব, বাট সেটা 5000 এর বড় এবং 4000-এর ছোট হতে হবে। আচ্ছা, এই কথাটা বলা হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে কি হয়? একইভাবে দেখো এখানেও আমরা 5 6 এবং 7 দ্বারা পূরণ করতে পারি, মানে 3 টু দি পাওয়ার 1।
আর এদিকে যে 3টা ঘর ছিল এখানে আমরা কি করতে পারি 10⁻³ দ্বারা পূরণ করতে ফেলতে পারি, তাই না? তাহলে আমাদের রেজাল্ট কি আসছে এখানে? তাহলে রেজাল্ট আসছে 10⁻³ দ্যাট মিনস 3000 এটা আসছে। বাট একটু খেয়াল করো, যেহেতু এখানে বলেছে 5000 অপেক্ষা বৃহত্তর এবং 8000 অপেক্ষা কি বলেছে যে ছোট। এখন কথা হলো আমি এখানে অঙ্কটা স্টার্ট করলাম 5000, এখন 3টা শূন্য রিপিট হয়ে গেল, এটা কি 5000 থেকে শুরু হয়ে যাচ্ছে না, যে রিপিট যেহেতু তার মানে 5000, তাহলে তো 5000টা এর মধ্যে কাউন্টেবল হয়ে যাচ্ছে না? তাহলে একটু খেয়াল রাখতে হবে যে এখানে আমার কি করা যায়। দুইটা কথা আছে, যে 5000 একটু দেখো 5000 এর চেয়ে বড় এবং 8000 এর চেয়ে ছোট হলে কি হবে? তাহলে এখানে যেহেতু দেখো সবগুলো সহ আছে, তাহলে 3000 থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দাও, হয় 5000 নয় 8000, যে আসুক সে বাদ চলে যাচ্ছে। তাহলে আমার রেজাল্ট কত আসছে? 2999, 2999, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি 5000-এর চেয়ে বড় এবং 8000-এর চেয়ে ছোট। এবার যদি 5000 এবং 8000 মানে 5000 থেকে 8000 পর্যন্ত সংখ্যা গঠন হয়, মানে 5 এবং 8 যে কোনো একটা এর মধ্যে কাউন্টেবল হয়, তাহলে কি হয় 5000 থেকে 8000 পর্যন্ত সংখ্যা গঠন করা হয়, তাহলে রেজাল্ট কি আসবে? ওটা কাউন্ট হবে। তাহলে 3000 যোগ 1 যে কোনো একটা, তাহলে এটা কত আসছে? এটাই রেজাল্ট। তাহলে এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। একটু খেয়াল রাখবা, তাহলে এই অঙ্কটা খুব ইজিলি শেষ করতে পারবা। এমসিকিউতে খুব এগুলো প্যাচ দিয়ে দেয়, সুতরাং এই প্যাচগুলো একটু খেয়াল রাখলে আমরা অঙ্কের মার প্যাচ শেষ করে ফেলতে পারবো। ভিউয়ার্স, তাহলে আমরা কি আজকে খুব মজার একটা অধ্যায়, মানে বিন্যাসের সংখ্যা গঠন সংক্রান্ত, যেটার একাধিকবার মানে ইউজ করলে কি হয় এবং একবার ইউজ করলে কি হয় এই সংক্রান্ত আমরা 5 দুগুণ 10টা অর্থাৎ 10টা অঙ্ক কমপ্লিট করেছি। এটা দিয়ে দেখবা যে তোমাদের বইয়ের অসংখ্য অঙ্ক কি করা যাবে, সলভ করা যাবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।